তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2 নম্বর ইউনিট থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে 1 আর 2 নম্বরের প্রশ্ন আগের ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে 3 নম্বর থেকে ওই কারণে আলোচনাটা শুরু করছি। প্রথম প্রশ্ন থাকছে পরিবেশ সংক্রান্ত আইন বা নিয়মকানুন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা বা ত্রুটি বা ভুলগুলো কী। দেখো, পরিবেশ আইন প্রয়োগের সমস্যা বা ত্রুটি, এটা তোমরা পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে যে ত্রুটিগুলো কি। 1 নম্বর হচ্ছে জনসচেতনতার চরম অভাব। সাধারণ মানুষের একটি বড় অংশ পরিবেশ আইন সম্পর্কে একেবারে সচেতন নন। বর্জ্য নিষ্কাশন, প্লাস্টিক ব্যবহার বা শব্দদূষণ সংক্রান্ত নিয়মকানুন ভাঙলে তার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অজ্ঞানতার কারণে আইনের সঠিক প্রয়োগ কঠিন হয়ে পড়ে। তারপরে কি, পরিকাঠামো ও লোকবলের ঘাটতি। রাজ্য ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলি পর্যাপ্ত কর্মী এবং আধুনিক নজরদারি ব্যবস্থার অভাব রয়েছে। লোকবলের অভাবে সর্বোচ্চ নিয়মিত তদারকি করা এবং দূষণকারী কারখানাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রায়শই সম্ভব নয়। তারপরে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা হিসাবে কাজ করে। অনেক সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের চাপে প্রশাসন আইন লঙ্ঘনকারী শিল্পপতি বা প্রমোটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না। তারপরে কি, আইনি জটিলতা ও দীর্ঘ বিচার প্রক্রিয়া। পরিবেশ সংক্রান্ত আইনগুলি বেশ জটিল এবং আইন প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘমেয়াদী। আদালতে অপরাধ প্রমাণ করতে প্রচুর সময় লেগে যায়, যার ফলে দূষণকারীরা সহজে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তারপরে কি বলা হচ্ছে, দেখো, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব। পরিবেশ রক্ষার কাজের সাথে যুক্ত বিভিন্ন সরকারি দপ্তর যেমন বন দপ্তর, পুলিশ প্রশাসন, শিল্প ও ভূমি দপ্তরদের মধ্যে সঠিক বোঝাপড়ার অভাব রয়েছে। এর ফলে সামগ্রিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন ব্যাহত হয়। তারপরে অপর্যাপ্ত শাস্তি ও জরিমানা। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবেশ ধ্বংসের মতো বড় অপরাধের জন্য ধার্য করা জরিমানা বা শাস্তির মাত্রা সেই তুলনায় নগণ্য। ফলে দূষণকারী সংস্থাগুলির সামান্য জরিমানা দিয়ে সহজে পার পেয়ে যায় এবং পুনরায় অপরাধ করতে ভয় পায় না। তারপরে কি বলা হচ্ছে, দেখো, জীববৈচিত্র্য আইন 2000 এর বৈশিষ্ট্য। দেখো, এর বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম হচ্ছে ত্রিস্তরীয় পরিচালন ব্যবস্থা। জীববৈচিত্র্য রক্ষার এই আইনটি সঠিকভাবে পরিচালনা করার জন্য দেশে একটি ত্রিস্তরীয় কাঠামোর ব্যবস্থা করা হয়েছে। জাতীয় স্তরে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, রাজ্য স্তরে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এবং একেবারে স্থানীয় স্তরে পঞ্চায়েত বা পৌরসভা স্তরে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। তারপর হচ্ছে সম্পদের সংরক্ষণ ও সুস্থায়ী ব্যবহার। এই আইনের প্রধান লক্ষ্য হল উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতি রক্ষা করা, প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার নিশ্চিত করা যাতে আগামী প্রজন্মের জন্য তা সুরক্ষিত থাকে এবং বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষার এটি বিশেষ নজর দেয়। তারপরে কি, পরের পয়েন্ট হচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানের আইনি সুরক্ষা। যুগ যুগ ধরে স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের কাছে গাছপালার ঔষধি গুণাগুণ সম্পর্কে যে প্রথাগত বা ঐতিহ্যবাহী জ্ঞান রয়েছে তাকে সুরক্ষিত রাখা এই আইনের অন্যতম কাজ। বিনা অনুমতিতে এই জ্ঞানের বেআইনি বাণিজ্যকরণ এটি কঠোরভাবে রোধ করে। তারপর হচ্ছে জৈব সম্পদের ব্যবহারে নিয়ন্ত্রণ। কোনো বিদেশি নাগরিক ও বিদেশি সংস্থা সরাসরি ভারতের কোনো জৈব সম্পদ গবেষণার কাজে বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত করতে চাইলে তাদের অবশ্যই জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ থেকে আগাম অনুমতি নিতে হবে। তারপর হচ্ছে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন। ভারতের নিজস্ব জৈব সম্পদ ব্যবহার করে যদি কোনো সংস্থা বাণিজ্যিকভাবে লাভবান হয় তবে সেই লাভের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় মানুষের কল্যাণের ন্যায়সঙ্গতভাবে বণ্টন করার কথা এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান ঘোষণা।
রাজ্য সরকারগুলি স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে জীববৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ এলাকাগুলিকে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করতে পারে, যাতে এলাকাগুলি সরকারিভাবে সংরক্ষিত হয়। এবার পরের প্রশ্ন আজকের ক্লাসে, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এই প্রশ্নের উত্তরটি দেখো। প্রথমে সংজ্ঞা ও পটভূমি দেখো। বায়ু দূষণের ক্রমবর্ধমান ভয়াবহতা থেকে পরিবেশ ও মানব স্বাস্থ্যকে রক্ষা করার উদ্দেশ্যে ভারত সরকার 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। শিল্পায়ন ও নগরায়নের ফলে বায়ুমণ্ডলের যে ক্ষতিকারক উপাদানের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল, তাকে আইনি কাঠামোর মাধ্যমে নিয়ন্ত্রণ করাই ছিল এই আইনের মূল ভিত্তি। পরবর্তীকালে 1987 সালে এই আইনটি আরও যুগোপযোগী সংশোধন করা হয়। তারপর মূল লক্ষ্য উদ্দেশ্য দেখো। দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। এই আইনের সর্বপ্রধান উদ্দেশ্য হল সমগ্র দেশ জুড়ে বায়ু দূষণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও তার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য একটি নির্দিষ্ট পরিকাঠামো, একটা সুনির্দিষ্ট আইনি পরিকাঠামো তৈরি করা। তারপর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন। বায়ু দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জাতীয় স্তরে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য স্তরে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা এই আইনের একটি অন্যতম প্রধান লক্ষ্য। আর এই পর্ষদগুলি দূষণ সংক্রান্ত নীতি নির্ধারণ ও তা কঠোরভাবে বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তারপর হচ্ছে বায়ুর গুণগত মান নির্ধারণ। শিল্প কারখানা, যানবাহন এবং অন্যান্য উৎস থেকে নির্গত দূষক পদার্থের একটি নির্দিষ্ট ও নিরাপদ মানদণ্ড স্থির করা। বায়ুর গুণগত মান যাতে মানুষের স্বাস্থ্য, প্রাণী ও উদ্ভিদের জন্য কোনোভাবেই ক্ষতিকর না হয় তা নিশ্চিত করা। আর হচ্ছে শিল্পাঞ্চল নিয়ন্ত্রণ। রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে আলোচনা করে যে কোনো নির্দিষ্ট এলাকাকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এলাকা হিসাবে ঘোষণা করা। এই সমস্ত নির্দিষ্ট এলাকার দূষণকারী শিল্পের স্থাপন এবং প্রসারের ওপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এই আইনের অন্যতম উদ্দেশ্য। আর সচেতনতা ও গবেষণা। বায়ু দূষণ প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বায়ু দূষণের প্রকৃত কারণ ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করা। নেক্সট হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। আইন অমান্য করে যারা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাস পরিবেশে নির্গত করবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এই আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আর ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় লিখতে হবে।